ওয়েলকাম টু দ্য শো @sports আর ওই নিউজের পেজে ফের একবার আমি শঙ্খ নিয়ে চলে এসেছি স্পোর্টস নিয়ে একটা জমজমাট আড্ডা। আমার সাথে প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আছেন মৌতান ঘোষাল, আমাদের স্পোর্টস রিপোর্টার। মৌতাল, তোমায় ওয়েলকাম আমাদের শোতে। এতদিন ধরে আমরা আইএসএল নিয়ে প্রচুর আপডেট দিয়েছি, প্রচুর তর্ক বিতর্ক, অনেক আড্ডা হয়েছে, অনেক মানুষের সাথে, অনেক দর্শকের সাথে, অনেক ফুটবল প্রেমীর সাথে তাদের কমেন্ট পড়েছি আমরা, সেইখান থেকে আমরা প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে প্রথমেই আইএসএল এ না গিয়ে আজকে আমরা প্রথমেই যাব সেকেন্ড ডিভিশন আই লিগের ব্যাপারে। একদমই ঠিক আপনারা যেটা ভাবছেন সেটা হচ্ছে সেকেন্ড ডিভিশন আই লিগের কিছু আপডেট আছে, তুমি যেটা আমাকে বলছিলে মৌতান, তুমি যদি দর্শকদের সাথে একটা শেয়ার করো। দেখো, সেকেন্ড ডিভিশন আই লিগ একটা ভাবা হয়েছিল যে টেন্টেটিভ সেপ্টেম্বরের লাস্ট উইক শুরু হবে, বাট একটু ডিলেড হয়েছে। আজকেও টেন্টেটিভ একটা ডেট মোটামুটি দেওয়া হয়েছে, সেটা একবারে অ্যানাউন্স করা হয়েছে বলা যাবে না। সেটা হচ্ছে যে সম্ভবত 8ই অক্টোবর থেকে সেকেন্ড ডিভিশন আই লিগটা কলকাতায় শুরু হচ্ছে, কারণ এন্টায়ার টুর্নামেন্টটাই কলকাতায় হবে। 8ই অক্টোবর থেকে হবে, যেহেতু 5টা মোট টিম খেলছে, বেঙ্গালুরু ইউনাইটেড, RIFC, মোহামেডান, ভবানীপুর এবং আরেকটা টিম আছে যেটা আমি ইমিডিয়েট নামটা বলতে পারছি না। মোট 5টা টিম। তো এই 5টা টিম খেলার জন্য ম্যাচটা খুব তাড়াতাড়ি শেষ হবে। 10 দিনের টুর্নামেন্ট, 18 তারিখের মধ্যে টিম মানে হয়ে যাওয়ার কথা আর কি। টোটাল টুর্নামেন্টটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত। এই কারণে ঠিক করা হচ্ছে, যেটা আমরা শুনলাম যে আরেকটা টিমের নাম হচ্ছে গাড়ওয়াল FC, রাইট? আমি নামটা মনে করার চেষ্টা করছিলাম। এই 5টা টিমকে নিয়ে টুর্নামেন্ট হবে, এবং যে কারণে যেটা শোনা যাচ্ছে এতদিন, যেটা আমরা শুনছিলাম যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের জন্য যুবভারতীটা হয়তো পাওয়া যাবে না, এটা ভাবা হচ্ছিল। যে কারণে বারাসাত এবং অন্যান্য হাওড়া স্টেডিয়াম, বারাসাত, কল্যাণী ইত্যাদি ইত্যাদি একাধিক স্টেডিয়াম ভিজিট করেছিলেন AIFF কর্তারা, কিন্তু ফাইনালি যেহেতু খুব শর্ট টাইমের টুর্নামেন্ট, সেক্ষেত্রে হয়তো এই টুর্নামেন্টটা যুব ভারতীতেই আয়োজন করা হতে পারে। এবং সেক্ষেত্রে যেটা সুবিধা হবে, যেহেতু এই 5টা টিমকে এই মাসের মধ্যেই চলে আসতে হবে, এই মাসের সেকেন্ড উইক আর থার্ড উইকের মধ্যে টিমগুলো ঢুকে যাবে, তো তাদেরকে রাখাটাও খুব সুবিধা হবে, যেহেতু যুব আবাসটা রয়েছে, মানে যুব ভারতীর লাগোয়া। ফলত এই কোয়ারেন্টাইন ব্যাপারটা খুব সহজ হয়ে গেল, সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেল, কারণ আমরা জানি যে ওই চত্বরের মধ্যে সবটাই খুব ইজিলি অ্যাভেলেবেল, কোথাও যাওয়ার বা কোনো সমস্যা নেই। হসপিটাল থেকে শুরু করে আর যাবতীয় মানে মেডিকেল ফেসিলিটি থেকে শুরু করে খাওয়া দাওয়া বা সমস্ত যা যা রিকোয়ারমেন্ট, ওই জায়গাটা মোটামুটি পাওয়া যাবে। এবং প্রত্যেকটা টিমকে যদি একটা জায়গায় রাখা যায়, সেক্ষেত্রে সেফটি মেজারমেন্ট যেগুলো নেওয়া, সেগুলো অনেকটা ইজি হবে নেওয়া। এই সব দিক বিবেচনা করে, যেহেতু মাত্র 10-12 দিনের মধ্যে টুর্নামেন্টটা হয়ে যাবে, এবং যেহেতু এই মানে পুজোর আগেই ব্যাপারটা মিটে যাবে, তো সেই কারণে হয়তো আই লিগ দ্বিতীয় ডিভিশনটা এবার যুব ভারতীতেই দিতে চলেছে AIFF। এখনো অবধি তারা এরকমটাই জানিয়েছেন, ক্লাবগুলোকেও সেটাই একটা প্রাথমিকভাবে জানানো হয়েছে, যদিও এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা এখনো আসেনি। এটা এক্সপেক্ট করা যায় যে আর কয়েকদিনের মধ্যেই এই অ্যানাউন্সমেন্টটাও চলে আসবে। তো যুব ভারতীতে যেটা ভাবা হচ্ছিল টুর্নামেন্ট হবে না, তো যুব ভারতীতে কিন্তু আলটিমেটলি টুর্নামেন্টটা হতে চলেছে। এবং এটাও ফ্যাক্ট যে পুজোর আগে আমরা এটা জেনে যাব যে আই লিগের কলকাতা থেকে কোনো টিম থাকছে কি থাকছে না, কারণ এই মুহূর্তে কিন্তু যদি আমরা আই লিগের দিকে তাকাই, কলকাতা থেকে অ্যাজ সাচ কোনো টিম নেই। ভবানীপুর এবং মোহামেডানের মধ্যে যে কোনো একটা টিম আই লিগে আসতে পারে থ্রু দিস টুর্নামেন্ট। যারা চ্যাম্পিয়ন হবে তারা আই লিগে আসবে, তো সেটার একটা সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা একটা জানা গেছে, যেটা নতুন আপডেট এটা রয়েছে, যে দ্বিতীয় ডিভিশন আই লিগটা হয়তো এখানেই, দ্বিতীয় ডিভিশন আই লিগটা যুব ভারতীতেই হবে। এবং পাশাপাশি এটা সম্ভবত কোনো একটি চ্যানেলে টেলিকাস্টও হবে, যেটা জেনারেলি আমরা দ্বিতীয় ডিভিশন আই লিগের ম্যাচ খুব একটা টেলিকাস্ট দেখি না। বাট যেহেতু এবার সিচুয়েশনটা অন্যরকম, যেহেতু এবার দর্শকরা ঢুকতে পারছেন না স্টেডিয়ামে, এবং পাশাপাশি মানে AIFF এর নিজস্ব কিছু প্রোটোকল এবং চুক্তি হয়েছে তাদের অ্যাসোসিয়েট সংস্থাগুলোর সঙ্গে, সেই হিসাবে এবার দ্বিতীয় ডিভিশন আই লিগটা টেলিকাস্ট হওয়ারও একটা কথা শোনা যাচ্ছে। এই ম্যাচগুলো কিন্তু টেলিভিশনে দেখা যাবে। এটা আমার মনে হয় সমর্থকদের জন্য একটা খুব ভালো খবর, বিশেষ করে যখন মাঠে ঢোকার কোনো ব্যবস্থা নেই দর্শকদের জন্য। আচ্ছা, ইতিমধ্যেই কিছু কমেন্ট এসে আমি কমেন্ট পড়ে নিই। পার্থ দাস বলছেন, আশিস আক্তার কি ISL খেলতে ইস্ট বেঙ্গলে আসছে? এখনো নয়, একটু দাঁড়ান, এখনই কোনো অ্যানাউন্সমেন্ট আসবে না, এটা আমরা আগেও বলেছি। টিম গঠনের আগে প্লেয়ার গঠন হবে,
সরি, টিম গঠনের জন্য আগে কোচ নির্বাচন হবে, তারপর প্লেয়ারদেরকে নিয়ে আসা হবে এবং প্লেয়ারদেরকে নিয়ে যেটা হবে মানে টিম গঠনটা হবে। কাজেই সবার আগে কোচ নির্বাচন, আর তার আগে বোর্ড গঠন হবে, যেটা আমি ভুল বললাম, যে সবার আগে বোর্ড গঠন, তারপর অন্য কিছু। এবং গত 24 ঘন্টার মধ্যে আরও 5টা সাইন হয়ে গেছে এরকম তো ব্যাপারটা নয়। আমরা এটা টানাই বলে আসছি যে যতক্ষণ না এই বিট পেপারটা জমা পড়ছে ততক্ষণ বোর্ডে যারা আছেন সেটা জানা যাচ্ছে না এবং তাদের কোনো মিটিং হচ্ছে না যতক্ষণ। এবং ইনফ্যাক্ট কোম্পানি যেটা অ্যাপ্লিকেশনের জায়গায় রয়েছে সেটা এখনও তো অ্যাপ্রুভালও হয়নি। কাজেই সোমবারই সেটা আশা করা যায় হয়ে যাবে এবং সোমবারই বিট পেপারটা ইস্ট বেঙ্গল ক্লাব জমা দেবে, অর্থাৎ শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন। অ্যান্ড আফটার দ্যাট যাবতীয় সিদ্ধান্ত সেক্ষেত্রে সবার আগে বেছে নেওয়া হবে কোচ। এবং এই মানে এই উইকের মধ্যেই, যে বিট পেপার জমা দেওয়ার উইকের মধ্যেই সম্ভবত সবার আগে কোচটা বেছে নেবে ইস্ট বেঙ্গল ক্লাব, তারপর যাবতীয় ফুটবলার বা যাবতীয় নাম আসতে পারে। একাধিক নাম আসছে, একাধিক সিভি জমা পড়ছে, কিন্তু এখনো অবধি কোনো কনফার্মেশন বা কোনো সাইন ক্লাবের পক্ষ থেকে কখনোই করানো হচ্ছে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কাজেই পার্টিকুলার আপনি যে নাম বলছেন এরকম একাধিক নাম রয়েছে, সেগুলো তোমার এক এক করে আসবে, কিন্তু সবার আগে বোর্ড গঠন হবে, তারপর অন্য কিছু। রাইট। অরিজিৎ চক্রবর্তী বলছেন ইস্ট বেঙ্গল কি ফিউচারে ওন স্টেডিয়াম করার কোনো প্ল্যান রাখছে? সে তো ডেফিনেটলি রাখছে, কারণ এটা তো যে ফ্র্যাঞ্চাইজির, যখনই তারা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে এবং যখনই ইনভেস্টাররা আসছেন সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার তার একটা বড় পয়েন্ট। এবং অনেক দিন থেকেই আমরা একটা জিনিস শুনছিলাম যে যদি ময়দানটা ইস্টবেঙ্গল মোহনবাগান ছেড়ে দিয়ে তারা অন্য কোথাও নিজেদের একদম একটা নিজস্ব জায়গা করতে পারে, কারণ আমরা জানি যে ময়দানে যতই ক্লাবগুলো যা ইনফ্রাস্ট্রাকচারই তৈরি করুক, একটা পেরেক পুঁততে গেলেও কিন্তু আর্মির পারমিশন নিতে হয় এবং এন্টায়ার ময়দানটা আর্মির আন্ডারে, তো যেটার জন্য বারবারই সমস্যায় পড়তে হয় যে কোনো ক্লাবকে যারা কলকাতা ময়দানে নিজেদের টেন্ট রেখেছেন। সেই সমস্যাটা খুব বরাবরই, ওই 1 থেকে 15ই অক্টোবর ময়দান বন্ধ থাকবে, কিছু খোলা যাবে না, কোনো ইনফ্যাক্ট কোনো ক্যান্টিন না, কিচ্ছু না। তো এই সমস্ত প্রোটোকলগুলো থাকে, কোনো কিছুই আর্মির পারমিশন ছাড়া ক্লাবগুলো করতে পারে না, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ন্যাচারালি এই নজরদারিটা থেকে তারা বেরোতে চান। এরকম বহুবার এই সম্ভাবনার কথা উঠেছে যে কখনো রাজারহাটে বা কখনো অন্য কোনো জায়গায়। একসময় প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্র বলেছিলেন যে যদি এই জায়গাটা আমাদের ছাড়তে হয় তাহলে রেস কোর্সটা দিয়ে দেওয়া হোক। তো সেটা নিয়েও একটা সময় আলোচনা হয়েছিল যে রেস কোর্সের মাঠটা যদি পাওয়া যায়, তো আলটিমেট সেটাও হয়নি। কিন্তু হ্যাঁ, একটা নতুন করে কোনো স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা বা নিজস্ব মাঠ, নিজস্ব সবটাই যেভাবে একটা হাই প্রোফাইল ফুটবল ক্লাবের থাকে, যেভাবে বিশ্বের প্রথম সারির লিগগুলোয় অংশ নেওয়া ক্লাবগুলোর থাকে, সেরকম ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি করতে চায় এবং এটা নিয়ে শ্রী সিমেন্টসের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে, এটাও ফ্যাক্ট। কিন্তু সেটা এখনই এটা আলোচনা করার মতো জায়গায় আসেনি। আপাতত এবছর আইএসএল খেলাটা প্রধান কাজ এবং তারপর তো আস্তে আস্তে অনেক ডেভেলপমেন্টই আসবে। শুধু ইনফ্রাস্ট্রাকচার কেন, অনেক পরিবর্তনই আমরা দেখতে পাবো, কারণ যখনই আইএসএলে চলে যাচ্ছে একটা ক্লাব, তার ক্রাইটেরিয়া থেকে আরম্ভ করে চেঞ্জেস সবটাই বদলে যায়। বোর্ডের কথা যখন এসছে তাহলে অনেকেই প্রশ্নটা করছেন শুভাশিস ব্যানার্জি এবং পার্থ দাস কবে বোর্ড গঠন হবে? বোর্ড গঠন অবশ্যই 14 তারিখ বিট পেপার জমা দেওয়ার পর এই বোর্ড গঠন হয়ে যাবে এবং 2-1 দিনের মধ্যে, মানে ওই 17 তারিখের মধ্যেই বোর্ড ফাইনালাইজ হয়ে যাওয়ার কথা। বোর্ড মেম্বারদের নামটাও সম্ভবত 17 তারিখ যে হার্ড কপি পাঠানো হবে এফএসডিএল এর কাছে, তাতে বোর্ড মেম্বারদের নাম থাকবে। তো সেক্ষেত্রে আমার ধারণা 14 তারিখের পরে মোটামুটি সব ঠিকঠাকই করা রয়েছে, শিলমোহর পড়া বাকি, মিটিং হওয়া বাকি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি। সেটা আই থিঙ্ক এই 14 থেকে 17 তারিখের মধ্যে হয়ে যাওয়া উচিত, কারণ শ্রী গ্রুপস কিন্তু এই সপ্তাহের মধ্যে কোচটা বেছে ফেলতে চাইছেন, যে কারণে আমার ধারণা যে 17 তারিখের মধ্যে বোর্ডের অ্যানাউন্সমেন্টটাও এসে যাওয়া উচিত ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। বাসুদেব দাস বলছেন ইস্ট বেঙ্গলের বোর্ড অফ ডিরেক্টর কি ঠিক হয়েছে? ইস্ট বেঙ্গলের ডিরেক্টর তো কখনোই ঠিক হয়নি। কতজন সদস্য হবেন, 10 জনের সদস্য 8-2 এটা জানা গেছে। এখন সৈকত গাঙ্গুলি দেবব্রত সরকারের নামটা প্রথম থেকে আসছে, সেক্ষেত্রে আবার এটা নিয়েও একটা বিতর্ক, মানে অ্যাকচুয়ালি ক্লাবও এখনো কমপ্লিটলি ডিসাইড করে উঠতে পারেনি, কারণ প্রণব দাশগুপ্ত অর্থাৎ
প্রেসিডেন্টকে বোর্ডে রাখার একটা পক্ষে অনেকেই আর কি, ক্লাবের একটা মেজর মানে এক্সিকিউটিভ কমিটির একটা মেজর সংখ্যক লোক তারা চাইছেন যে প্রণব দাশগুপ্ত বোর্ডে থাকুন। এখন সেই দিকটাও মাথায় রাখা হচ্ছে এবং আরও কিছু নাম উঠছে, তবে আমার মনে হয় না সেই নামগুলো এতটা ইম্পর্টেন্ট। কিন্তু যাই হোক সেটা দুজনই মেম্বার রাখা যাবে, তো এটা নিয়ে একটা টাল মাটাল ব্যাপার রয়েছে, সেটা দেখার আলটিমেটলি কি নাম আসে। এই তিনজনের মধ্যে দুজন থাকবেন, এটা এখনো অবধি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আমরা বলতে পারি। শ্রী সিমেন্স নিজেদের 8 জন সদস্যের নাম এখনো অবধি দেয়নি, সেটাও তারা যখন বোর্ড গঠন হবে দেবেন, এবং আমার মনে হয় না সেই নামটা নিয়ে আমার মনে হচ্ছে না খুব বেশি মাথা ব্যথা কারোর আছে। এক্স্যাক্টলি। সৌরভ সেনগুপ্তা বলছেন বেস্ট উইশেস টু এমডিএস ফর সেকেন্ড ডিভিশন আই লিগ ফর মাস অলসো, শুধু মোহামেডান নয়, ভবানীপুরকেও আমাদের সবার ভবানীপুর আছে, এবং অনেকেই কিন্তু মোহামেডান এবং ভবানীপুরকে একদম উপরের লিগের শীর্ষে দেখতে চাইছে, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে না একটা টিমকেই পাবো আই লিগে, এটা হচ্ছে ব্যাপার। তো আশা করা যায় যে কলকাতার দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা হোক এই জায়গায় আসার জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বেঙ্গালুরুর যে টিমটি আছে বেঙ্গালুরু ইউনাইটেড কিন্তু বেশ ভালো টিম তৈরি করছে, এবং তারা বেশ কিছু পরিচিত মুখ তাদের দলে নিয়েছে ফুটবলারকে, তো সেক্ষেত্রে তারাও কম্পিটিশন দেবে। বাকি দুটো ক্লাব নিয়ে খুব বেশি খবর বা আলোচনা আমি পাচ্ছি না আড়া এবং গাড়োয়ালের ক্ষেত্রে, কিন্তু মোহামেডান এবং ভবানীপুরের পাশাপাশি বেঙ্গালুরু ইউনাইটেডও কিন্তু বেশ জোরালো একটা দল তৈরি করেছে। আই থিঙ্ক এই তিনজনের মধ্যে একটা ভালো লড়াই হবে। অবশ্যই আমরাও বাংলার দুটো দলকেই শীর্ষে দেখতে চাই এবং আই লিগে এদের মধ্যে কোনো একজনকে পেতে চাই, না হলে যে আই লিগটা কলকাতায় হবে সেই আই লিগটা নিয়ে তো মানুষের কোনো ইন্টারেস্টই থাকবে না, কারণ কলকাতার কোনো টিমই থাকবে না। এক্স্যাক্টলি তাই। সমিত সোম বলছেন আইএসএল এর যা সূচি 20 থেকে 23 নভেম্বরে শুরু হওয়ার কথা, সেটা কি পিছিয়ে যেতে পারে? দেখুন, শুরুটা হয়তো পিছবে না, 19 নভেম্বরই হয়তো শুরু হতে পারে বা হওয়া এখনো অবধি এই ডেটটা রয়েছে, কিন্তু সূচিটা সত্যি খুব গোলমেলে হয়ে রয়েছে। তার কারণ ওই এএফসি সূচিটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এই জায়গাটাই আটকে রয়েছে এফএসডিএল মেনলি বলা যায়, কারণ ইস্টবেঙ্গলকে এখন ধরে নিয়েই তারা সূচিটা তৈরি করবে, চাইলে এখনই করে ফেলা যায়। জানুয়ারি অবধি প্রবলেম নেই, কিন্তু আফটার জানুয়ারি প্রবলেম রয়েছে, কারণ এটিকে মোহনবাগান রয়েছে, এফসি গোয়া রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, তো এই তিনটে টিমের কিন্তু বাইরে গিয়ে খেলতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কাজেই এই তিনটে টিমকে নিয়ে তোমার ভাবতে হবে, কারণ এদের কোয়ারেন্টাইন পিরিয়ড, সেক্ষেত্রে আবার করে তুই আসা এখানে ওখানে সবটা মিলিয়ে একটা বেশ ভজকট ব্যাপার বা একটা টাইম টেকিং ব্যাপার রয়েছে, সেটা নিয়েই হয়তো আটকে রয়েছে, একটা জটিলতা রয়েছে। তবে আমার মনে হয় না যে শুরুটা পেছবে, কারণ অলরেডি কিন্তু টিমগুলোর যাওয়ার দিনক্ষণ মোটামুটি ঠিক হয়ে রয়েছে। যেমন এটিকে মোহনবাগান অক্টোবরের সেপ্টেম্বরের লাস্টে একদম ওই 26-27 থেকে 30-এর মধ্যে চলে যাবে। বাকি টিমগুলোও মোটামুটি ডিসাইড করে ফেলেছে যাওয়ার কথা, কারণ সমস্যা হচ্ছে যে কেউ তো নিজের ঘরের মাঠে প্রি সিজনটাও শুরু করতে পারছে না, কাজেই সেটাও তারা গোয়াতে গিয়েই করবে, তাদেরও তো টাইম লাগবে। আমরা জানি একটা টুর্নামেন্ট খেলতে গেলে মিনিমাম যে কোনো টিম প্রি সিজনটা অন্ততপক্ষে 15-20 দিনের একটা প্রি সিজন করে, তারপর অন্যবার কি হয় একটা লোকাল লিগ কলকাতা লিগটা থাকে, সেই সময় চেঞ্জ করে 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 একটা টিমকে দেখে নেওয়ার ব্যাপার থাকে। এবার সেরকম কোনো সুযোগই কিন্তু টিমগুলো পাচ্ছে না, তারা খেলতে নামবে সরাসরি আইএসএল এ খেলতে নামবে, মানে আমি কলকাতার টিমগুলোর পার্সপেক্টিভে বলছি কথাটা। বাকি টিমগুলোরও নিজস্ব লোকাল লিগ থাকে, নিজস্ব প্র্যাকটিস করার জায়গা বা প্রি সিজনের ব্যাপার থাকে, ব্রডে গিয়ে এক্সপোজার ট্রিপের ব্যাপার থাকে, সেসব কোনো কিছুই এবার হচ্ছে না। কাজেই সময় সাপেক্ষ, অন্ততপক্ষে টুর্নামেন্ট শুরুর আগে ফাইনালাইজ ডেটটা তাদের দিয়ে দিতে হবে, যাতে অন্তত তারা কোয়ারেন্টাইনের পরেও গোয়ায় গিয়ে 10 দিন বা 7 দিন ভালো করে প্র্যাকটিস করতে পারে, না হলে টুর্নামেন্টে নামবে কি করে একটা দল? কেউ তো জানেই না ফুটবলাররা কে কি সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে। এক্স্যাক্টলি। প্রীতম কুমার দে বলছেন ইস্ট বেঙ্গলের দেশীয় প্লেয়ার কারা কারা আছে, কারা ফাঁকা আছে? ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলে দেশীয় প্লেয়ারের লিস্ট আমরা এর আগেও আপনাদের বলেছিলাম, লম্বা লিস্ট, আমাদের 15-16টা নাম আমাকে আবার দেখে দেখে বলতে হয়। আমি যে কটা মাথায় আসছে, যেগুলো আলোচনার মধ্যে আছে আমি বলে দিই। তার মধ্যে রয়েছেন সিকে বিনীত, বলবন্ত সিং, সাহনাজ সিং, দেবজিৎ মজুমদারের আসার একটা সম্ভাবনার জায়গা রয়েছে, শোনা যাচ্ছে আসতে পারেন। মোহাম্মদ রফিক রয়েছেন, আগে ইস্ট বেঙ্গল খেলেছেন। চুলোভা রয়েছেন, আগে ইস্ট বেঙ্গলে খেলে গেছেন। আর এছাড়া
ট্রাউ এফসির বেশ কিছু ফুটবলার রয়েছেন যারা মানে ট্রাউ থেকে একটা বেশ 2-3 জন ফুটবলারকে নেওয়া হয়েছে, অ্যারোজের 2 জন ফুটবলার রয়েছেন, এরা সাইন মানে আসবেন, কনফার্ম হয়ে গেছে। এই মুহূর্তে একটা জিনিস জানতে পারছি যে গত বছরের যাদের সঙ্গে চুক্তি ছিল বিদেশিদের মধ্যে, হাইমে কোলাডো এবং জুয়ান মেরার মধ্যে, শ্রী সিমেন্স কিন্তু জুয়ান মেরাকে সম্ভবত চাইছে দলে, কারণ বিদেশি হিসেবে, কারণ জুয়ান মেরার গত বছরের পারফরমেন্সটা ভালো, বেশ ভালো, মানে ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গল ক্লাবে বলতে গেলে যারা খেলেছিল জুয়ান মেরাকে যদি আমরা দেখি যে বিদেশিদের মধ্যে বোধহয় সেরা পারফরমেন্স জুয়ান মেরারই ছিল ইস্ট বেঙ্গলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জুয়ান মেরার আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যদিও নর্থ ইস্টের একটা ভালো প্রস্তাব মেরার কাছে রয়েছে, জানি না সেটাকে তিনি অ্যাকসেপ্ট করবেন কিনা। তবে যেহেতু এখানে চুক্তিটা রয়েছে সেক্ষেত্রে জুয়ান মেরাকে বেরোতে গেলেও আবার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমার ধারণা যদি শ্রী সিমেন্টস গ্রুপ চায় জুয়ান মেরাকে, তাহলে মেরার এখানে খেলার একটা পসিবিলিটিস থাকছে, বেশ জোরালো সম্ভাবনা থাকছে বলা যেতে পারে। এছাড়া যে নিয়ে তো একটা আলোচনা ইস্ট বেঙ্গল ক্লাবে চলছেই, এখনো অবধি সেটা ফাইনালাইজ নয়, যে আসার একটা সম্ভাবনা রয়েছে। এই মোটামুটি আপাতত বলা যেতে পারে। আর বাকি টিম তো আমরা এর আগেও বহুবার অ্যানাউন্স করেছি, যে কটা সাইন হয়ে গেছে। বাসুদেব দাস বলছেন কোচ কবে নাগাদ ঘোষণা হতে পারে, এই প্রশ্নটা কিন্তু কোচ, হ্যাঁ, এবং কোচ কিন্তু ঘোষণা হয়ে যাবে ইস্ট বেঙ্গল ক্লাবের নেক্সট উইকের মধ্যেই। এবং আর একটা জিনিসও জানা যাচ্ছে, মানে শ্রী গ্রুপসের তরফ থেকে এটা বলা হচ্ছে, ওনাদের যে সূত্র তারা বলছেন যে একটা বিশেষ পদ্ধতি চাইছে শ্রী গ্রুপস, সেটা হচ্ছে যে কোচ বাছাইয়ের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে ইনভেস্টারদের একটা বিশাল সে থাকবে, এটা যেমন সত্যি তেমন ইনভেস্টাররাও কিন্তু ইস্ট বেঙ্গলের কিছু প্রাক্তন ফুটবলার, মানে যারা একদম ইস্ট বেঙ্গলিয়ান বলেই পরিচিত, সেরকম কিছু ফুটবলারকে দায়িত্ব দিতে চাইছেন, যে সিভিগুলো পড়েছে তার মধ্যে থেকে একটা কোচ, মানে একজন কোচকে বেছে নেওয়ার জন্য। এটা শোনা যাচ্ছে, মানে এই জেস্টারটা আমার খুব ভালো লেগেছে, মানে ওনাদের পক্ষ থেকে অফিসিয়াল না হলেও একটা আনঅফিসিয়ালি একটা সূত্র মারফত এটা বলাই হয়েছে, আমরা জানি সেটা। তো এই ব্যাপারটা খুব আমার মনে হচ্ছে খুব পজিটিভ, কারণ প্রথমেই ইনভেস্টাররা আমার মনে হয় এই কাজটার দ্বারা সমর্থকদের এবং ক্লাবের অনেকটা কাছে চলে যেতে পারবেন। এটা একটা খুব পজিটিভ মুভ বলে আমার মনে হয়। এবং তারা ন্যাচারালি তারা ফুটবলটা ডিল করেন না, তারা কলকাতাটা অত ভালোভাবে জানেন না এখনো অবধি। সেক্ষেত্রে প্লেয়ার বাছার ক্ষেত্রে বা কোচ বাছার ক্ষেত্রে যদি ইস্ট বেঙ্গলেরই খুব ঘনিষ্ঠ যে প্রাক্তন ফুটবলাররা রয়েছেন, আমি জানি না নামগুলো, আই থিঙ্ক মনোরঞ্জন ভট্টাচার্য, সুভাষ ভৌমিকের মতো কিছু নাম বা দেবজিৎ ঘোষদের মতো কিছু নাম ডেফিনেটলি এই আর পরের জেনারেশন যদি দেখি সেটা হয়তো থাকতে পারে। তো তাদের উপরেই ভরসা করতে চাইছেন এবং তাদেরকে দায়িত্ব দিতে চাইছেন, তারা হয়তো কোচ মানে বেছে নিতে পারেন। এখন দেখার, খুব অ্যাট্রাকটিভ বেশ কিছু সিভি জমা পড়েছে, এখন তার মধ্যে থেকে কাকে বেছে নেওয়া হয় সেটা সময় বলবে। একদমই। দীপাঞ্জন গুহ বলছেন ইস্ট বেঙ্গল এবার এত লড়াই করে আইএসএল খেলছে, আইএসএল এ এসে যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে এটা কোনো সিনেমার থেকে কম হবে না। এই পরিপ্রেক্ষিতে একজন উত্তর দিচ্ছেন, আমি জাস্ট উত্তরটা একবার পড়ে নিচ্ছি। সঞ্জীব গাঙ্গুলি বলছেন, না উত্তরটাও ভালো। Well said, Mr. Dipanjan Guho. Yes, you are absolutely correct. East Bengal means fighting and fighting till the end. We made it possible without emerging with any team. We will play with our own identity and style. Okay, this is East Bengal, always different from others. What East Bengal thinks today, other think tomorrow. এক্স্যাক্টলি তাই, মানে ও স্বাভাবিকভাবে এটা ফ্রেজ ন্যাচারালি, এটা একেবারে আবেগের বহিঃপ্রকাশ। আর এই আবেগটার জন্যই তো বাংলার ফুটবল এতটা অ্যাট্রাকটিভ, এই আবেগটার জন্যই লাস্টে এই ফ্রেজটার পরে একটা জিনিস বলা ছিল, হোয়াট ইস্ট বেঙ্গল, পুরো ফ্রেজটা হচ্ছে একটুখানি চেঞ্জ করেছেন উনি, হোয়াট ইস্ট বেঙ্গল থিংস টুডে, আদার সোল্ড ক্লাব থিংস টুমরো। এটা একেবারে ওনাদের লড়াই, এখানে আমরা ঢুকতে চাই না। যে যার নিজের লড়াই ফেসবুকে নিজেদের মতো করে লড়ে নিন, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গল মোহনবাগানের এই যে আকর্ষণ, এই আবেগ, এই উন্মাদনার কারণেই হয়তো সবাইকে দুবার করে ভাবতে হয়। রিলায়েন্সের মতো একটা গোষ্ঠী যারা রীতিমতো ভয়ঙ্কর ক্ষমতাশালী আমাদের দেশে, তাদেরকেও কোনো কিছু করতে গেলে, কোনো পদক্ষেপ নিতে গেলে ফুটবলে দুবার ভাবতে হয়। আর এটাই বোধহয় আমাদের সবার খুব বড় একটা
জোরের জায়গা, আমরা এটা বলতে পারি শক্তির জায়গা। রাইট। মিনওয়াইল আরও কিছু কমেন্ট এসছে। সুভাষিস ব্যানার্জি বলছেন, আচ্ছা দিদি, বাবু ভট্টাচার্য কি এখন ক্লাবে এসে অনেকে তো সচিব করা আচ্ছা ওনাকে তো সচিব করা যেতে পারে। ওকে ওকে ওকে, দেখুন এটা তো আমরা ডিসিশন নেব না, কর্মকর্তারা আছেন তার জন্য। সন্তোষ ভট্টাচার্য বা বাবু ভট্টাচার্য ক্লাবে অনেকদিন পর ছিলেন, কি ইস্যু ছিলেন তিনি ক্লাবে, সচিব করার ক্ষেত্রে আমি জানি না। এর আগে বাবু তো ফুটবল সচিবের পদে ছিলেন, সেই ব্যাপারটা তো আমরা ডিসিশন নিতে পারবো না। সচিব হিসেবে অনেকগুলো নামই আমি শুনছি, তার কোনোটাই ক্লাব কর্তারা বলেননি, সবটাই সূত্র মারফত আসছে। কখনো রূপক সাহার নাম শুনছি, কখনো ইনফ্যাক্ট আপনি যে নামটা বলছেন সেই নামটাও শুনছি। এখন জানা নেই কে সচিব পদে আসবেন, তবে হ্যাঁ ডেফিনেটলি কল্যাণ মজুমদারের যোগ্য উত্তরসূরি কেউ আসবেন, এটুকু এক্সপেক্ট করা যায়। বাট এই জায়গাটা ক্লাবের এতটাই নিজস্ব ব্যাপার যে এটা একেবারেই এক্সিকিউটিভ কমিটি ডিসাইড করবে। এটা নিয়ে কোনো স্পেকুলেশন না করাই ভালো, বা দেখা যাক কে হয়, এটা স্পেকুলেশনের বিষয় নয়। এক্স্যাক্টলি। দেবাশিস বোস বলছেন, বেইতিয়া কি ইস্ট বেঙ্গলের অফার করেছে, মানে বেইতিয়াকে কি ইস্ট বেঙ্গল অফার করেছে? শোনা যাচ্ছে, মানে অনেক কিছুই শোনা যাচ্ছে, তার মধ্যে এটাও একটা শোনা যাচ্ছে যে বেইতিয়ার কাছে একটা প্রস্তাব গেছে এবং বেশ ভালো অঙ্কের প্রস্তাব গেছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। এটা কিন্তু একেবারেই শোনা কথা, মানে ঠিক যেভাবে দলবদলে শোনা যায়। এবং দেখুন প্রস্তাব অনেকের কাছে যাবে, অনেকের সিভি জমা পড়বে, কথোপকথন চলে ব্যাপারটা ফাইনাল জায়গায় যাওয়া অবধি, তারপর মানে একদম ফাইনালের কাছাকাছি গেলে তখন আমরা স্পেকুলেশনটা করি। তবে শুনেছি আমিও যে এরকম একটা চিঠি গেছে। এখন অবভিয়াসলি ক্লাব বা বেইতিয়া কারোর পক্ষ থেকে সেটা স্বীকার করা হয়নি। এক্স্যাক্টলি। সূর্য প্রকাশ চৌধুরী বলছেন, ইস্ট বেঙ্গলের কোচ সিলেক্ট করার জন্য কি এক্স ফুটবলার হেল্প নেবে কি, আর বিদেশিরা কবে আসতে পারেন ইস্ট বেঙ্গল? বিদেশিদের আসার ব্যাপারটা প্রথমত তো আগে ইস্ট বেঙ্গলের বিদেশিরা তো আগে সিলেক্টেড হবেন, তারপর আসবেন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, যতক্ষণ না সেটা হচ্ছে। বাট হ্যাঁ, একটা সুবিধা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে হলো, যেহেতু শেষ মুহূর্তে তারা বিদেশিটা বাছাই করছে, ভিসা প্রবলেম বা অন্যান্য যে প্রবলেমগুলো নিয়ে কথা হয় সেই জায়গাটা ডেফিনেটলি আর হবে না, কারণ এগুলো সব ফাইনালাইজ করেই নাম ঘোষণা হবে, এটুকু বলা যায়। এবং যখনই বিদেশি বাছাই হয়ে যাবে আমার ধারণা সেই মুহূর্তেই তারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এদেশে আসা, কারণ সময় একেবারেই নেই। নিয়ম মতো সেপ্টেম্বর থেকে টিমগুলো যেতে শুরু করবে, কাজে ইস্ট বেঙ্গলের জন্য ডেফিনেটলি একটু সময় হয়তো বাড়তি থাকবে, কারণ ইস্ট বেঙ্গল সব কিছুতেই এবার আইএসএল এ বাড়তি সময় পেয়েছে আমরা যদি দেখে থাকি। এবং যে সিচুয়েশন এখনো, যেহেতু ইস্ট বেঙ্গল টিমটা সেভাবে গোছানো হয়নি, ওয়ারাজ অলরেডি টিম গোছানোর কাজটা বাকি ক্লাবগুলো প্রায় সেরে ফেলেছে, তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ডেফিনেটলি একটু বেশি সময় হয়তো পাবে। কিন্তু কতটা, মানে ইস্ট বেঙ্গল পৌঁছে তাকে তো ম্যাচ খেলতে হবে, এবং ম্যাচ খেলার জন্য তাকেও তো প্রস্তুতি নিতে হবে। তো সেক্ষেত্রে আমার ধারণা সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যে সব বিদেশি এসে যাওয়া উচিত, যারা আসবেন না তারা ডাইরেক্ট গোয়ায় জয়েন করবেন। রাইট। আর আজকের আলোচনা আমরা এত অবধি রাখবো, তার কারণ হচ্ছে আজ সময় আমাদের হাতে আর নেই। কিন্তু আমি একটি কমেন্ট পড়ে শেষ করবো মৌতান, তোমার সাথে শেয়ার করবো কমেন্টটা। সেটা হচ্ছে যে সমিত সোম বলছেন, ভবানীপুর টিমটা ভালো, একটু আলোচনা করলে। আমি নেক্সট উইক ভবানীপুর টিমটা নিয়ে একটা মানে ইচ্ছেই আছে আমার পুরো এপিসোড করার, মোটামুটি মানে মেইনলি আমরা ভবানীপুর টিমটা নিয়ে আলোচনা করব, বাকি আপনাদের যা প্রশ্ন আমরা সেই প্রস্তুতিটা নিয়ে ফেলেছি। একদম। আর থ্যাংক ইউ সো মাচ সমিত বাবু আমাদের একটা কন্টেন্ট বলার জন্য, কারণ অবভিয়াসলি আমরা চাই আপনারাও জানান যে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি নাকি। অবভিয়াসলি আপনাদের কথা আমরা রাখার চেষ্টা করব। তো আজকের সময় কম থাকার দরুন আজকে আমাদের অ্যাডাল্ট স্পোর্টস প্রোগ্রামটি এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিলাম আবার সোমবার দিন ঠিক আরোহী নিউজের পর্দায় অ্যাডাল্ট স্পোর্টসটি আমি শঙ্খ এবং আমার সাথে থাকবে মৌতান, আমরা দুজনেই ফিরে আসবো আরোহী নিউজের পর্দায়। ততক্ষণ বিশদ সমস্ত খবর জানতে চোখ রাখতেই হবে আরোহী নিউজের ওয়েব পেজে।